আমার সেনাবাহিনীকে আপনি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যান অনতিবিলম্বে। দেশে নির্বাচন করানোর দায়িত্ব সেনাবাহিনীর না, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর না। আর যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চান তাহলে দেশে সামরিক আইন ঘোষণা করেন। একমাত্র সামরিক আইন ঘোষণা করে সংবিধানকে স্থগিত রেখেই সেনাবাহিনীকে মাঠে পাঠানো যায়। আপনি সেই সেনাবাহিনীর কাছে কলঙ্কিত করতেছেন, সেনাবাহিনীর এফিসিয়েন্সি কাছে নষ্ট করে দিচ্ছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দিয়েছেন সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশের অন্যতম একজন রাজনীতিবিদ এবং সমসাময়িক সময়ের রাজনৈতিক বিশ্লেষক বলবো, সাবেক সামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন। আমাদের দর্শকের পক্ষ থেকে মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনাকে অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমরা শুরু করতে চাই একটা বিশেষ ইস্যু দিয়ে। আমি আজকে, আপনি রাজনীতিবিদ দীর্ঘ অনেক বছর, কিন্তু আমি একজন সাবেক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা। একটা বিষয়ের দিকে আমি আপনার নজর দিয়ে আজকে শুরু করতে চাই আমাদের আলোচনা। সেটা হচ্ছে, গত এক বছর ধরে আমরা যা দেখছি আমাদের জীবন দশায়, আমার যতটুকু মনে পড়ে, আমি সামরিক শাসন, এরশাদের সামরিক শাসনের সময় দেখেছি কবি সাহিত্যিকরা সামরিক শাসন, সেনা শাসন নিয়ে কবিতা লিখেন, স্লোগান হয়। কিন্তু এরপরে নির্বাচিত সরকার যতগুলো ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার সময়ে এরকম একটা অবস্থা দেখিনি। রাজনীতিবিদদের, বিশেষ করে নতুন যে ছাত্রদের সংগঠন রয়েছে এনসিপি, তাদের নেতারা একটা সময় ক্যান্টনমেন্ট ঘেরাও করে। সেই মে মাসে তারা বুঝছে সেনাপ্রধানের সঙ্গে মিটিং হয়েছিল, এই হবে সেই হবে, সেনাপ্রধানকে নানান ভাবে ডিরেক্টলি সেনাপ্রধানকে আক্রমণ করা আমরা দেখিনি আমাদের জীবন দশায়। এসব নতুন বিষয়। রাজনীতিবিদ এবং আমরা সাংবাদিকরা এই একটা জায়গায় খুব সাবধানে ডিল করি, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী। আমার প্রশ্ন হচ্ছে যে এই গত এক সপ্তাহে আবার নতুন ঘটনা ঘটছে। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ, তারা একসময় ডিজিএফআই অফিস গুড়িয়ে দিতে, ভেঙে দিবেন হুমকি দিচ্ছেন। আগে ছিল আয়নাঘর ছিল বা সামথিং যা ছিল, এখনো তারা বলছেন যে এখন সংস্কার করতে হবে, নাহলে এগুলো গুড়িয়ে দেওয়া হবে। গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন আর্মিরা বুদ্ধি শুদ্ধি নাই, ওরকমই মিন করলেন। তারা বাইরে যায়, কিছু অস্ত্রশস্ত্র কিনে আনে, এগুলো ঠিক মতো ডিল করতে পারে না। একজন সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? গভীরে কিছু কি লক্ষ্য করছেন কিনা, মেজর আখতারুজ্জামান রঞ্জন? ধন্যবাদ আপনাকে পূর্ণিয়া ভাই, ধন্যবাদ আপনার এই মিডিয়াতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে প্রথমে আপনাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আপনার অগণ দর্শক শ্রোতাদেরকেও আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। আমার দুইটা পরিচয় দিয়েছেন, আমি সাবেক সামরিক কর্মকর্তা, আমি রাজনীতিবিদ। পাশাপাশি আমি কিন্তু দুইবার সংসদ সদস্য ছিলাম, 5 10 বছর ফুল টার্ম। আমি প্রতিরক্ষা সংসদীয় কমিটির সদস্য ছিলাম, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ছিলাম। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এনসিপির ছেলেরা সেনাবাহিনী সম্বন্ধে বিভিন্ন কথা কেন বলছেন, এবং আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে আপনারা সবসময় সেনাবাহিনীদেরকে খুব সাবধানে কথা বলেন, নিরাপদে কথা বলেন, এবং এর মধ্যে সম্মান আছে, এর মধ্যে সম্মানের বিষয় আছে। আমরা একটা সেনাবাহিনীকে অনেক ঊর্ধ্বতন একটা জায়গায় চিন্তা করি। আমার প্রশ্ন হচ্ছে এখানেই তো সমস্যাটা হয়ে গেছে। আপনারা বলছেন বৈষম্য বিরোধী, এখানে একজনকে বৈষম্যের মধ্যে নিয়ে যাবেন, ঊর্ধ্বে নিয়ে যাবেন, আবার তাকে আপনি হাটে মাঠে ঘাটে কাজে লাগাবেন। আমার সৈনিক তো রাস্তাঘাটে কাজ করার জন্য না, আমার সৈনিক তো আমার দেশের জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাদেরকে কন্ট্রোল করার জন্য না। আমার সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা করার জন্য। সবচেয়ে বড় কথা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সার্বভৌমত্ব রক্ষা করার একটি মাত্র সংগঠন আমাদের, যেটা ছিল সশস্ত্র বাহিনী, এবং যারা বিভিন্ন বিভক্ত, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এবং এখন তার সঙ্গে আমাদের যুগ হয়েছে কোস্টাল বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ বিজিপি। তারাও মূলত প্রথমেই আমাদের সীমান্ত রক্ষা করে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, তারা সীমান্ত রক্ষা করে। তো এটি হলো আমাদের সার্বভৌমত্ব এবং সীমান্ত বা দেশকে রক্ষা করার জন্য। এখন আমরা প্রায় তাদেরকে আমাদের দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের উপরে তাদেরকে আমরা চালিয়ে দেই, কখনো সামরিক শাসনের নামে, কখনো বা ইন এইড অফ সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য। একটা আর্মি 1 বছর কোন রকম
ইমার্জেন্সি ডিক্লেয়ার না করে, জরুরি অবস্থা ডিক্লেয়ার না করে আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখতে পারেন না। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয় নাই। আমার সেনাবাহিনী একটা এক্সপেন্সিভ বাহিনী, এর বাজেট অনেক বেশি, তার পিছনে খরচ আমাদের অনেক বেশি, এবং এটি একটি হাইলি মোটিভেটেড এবং ডাইরেক্টেড একটি ফোর্স। তারা কিন্তু ডাইরে বায়ে চিন্তা করার সুযোগ আমরা তাদেরকে দেই না। তাদেরকে আমরা একদম টু দ্য টার্গেট, লক্ষ্য বস্তুর দিকে একদম মোটিভেটেড করে নিবেদিত করে আমরা তাদেরকে তৈরি করি। সেই সেনাবাহিনীকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই গ্রামে গঞ্জে ওই বউ স্বামীর তালাকের মামলাগুলো দেখার জন্য। আপনি পাঠিয়ে দিয়েছেন দুইটা বাড়ির পাশাপাশি জমি নিয়ে ডিসপিউট তার জন্য। আপনি পাঠিয়ে দিয়েছেন রাজনৈতিক দলের হানাহানি কাটাকাটির মধ্যে। এখন সে কার পক্ষে নিবে? এখানে দুইটি পক্ষই তো জনগণ, স্বামীও জনগণ, স্ত্রীও জনগণ। এখানে সেনাবাহিনী তো কারো পক্ষে রায় দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা আমি কোনো সিআরপিসি তো দেই নেই, বাংলাদেশ আর্মি রুলসেও দেয় নেই, আর্মি অ্যাক্টেও দেয় নেই। তাহলে ওই ছেলেগুলা তো কাজ করবে তাদের মেধা বুদ্ধি এবং তাদের অবস্থা পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি তো সেভাবে সেনাবাহিনী তৈরি করি নাই। সেনাবাহিনীকে আমরা শারীরিকভাবে শক্তিশালী করেছি, কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাকে ভাবনার জন্য আমি সেনাবাহিনীর অধস্তন থেকে আমি তৈরি করি নাই। সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে যা নির্দেশ আসবে তাই বিনা বাক্যবে পালন করতে হবে। এটা ভবলভ্রান্তি দেখার দায়িত্ব তার না। যে সৈনিকের হাতে আমি রাইফেল দিয়েছি, বন্দুক দিয়েছি, অস্ত্র দিয়েছি, তার চিন্তা করার সুযোগ নাই যাকে মারতেছে, সে সামনে যাকে মারতেছে সে তার আত্মীয় কিনা, বন্ধু কিনা, আপন কিনা, জনগণ কিনা, বা সরকার কিনা, সরকার প্রধান কিনা। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যা হুকুম দিবে সেইভাবেই সে তা পালন করবে। এখন এই সেনাবাহিনীকে আপনি বছর ধরে আজকে রাস্তায় রেখে দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যেটা অন্যায়, অযৌক্তিক। এনসিপি সাহসী, আমাদের মতো ভীত না, তাই এনসিপি ছেলেরা সেটা মুখ ফুটে বলার মতো সাহস রাখে। এনসিপি ছেলেরা অন্যায় কিছু বলে নাই, কোনো ভুল কিছু বলে নাই। যেই ডিজিএফআই কে আমরা গুম খুনের জন্য ব্যবহার করেছি, যেই ডিজিএফআই কে এখনো আমরা রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে আমরা প্রয়োগ করি, সেই ডিজিএফআই কে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা জনগণের আছে। আবার দেখেন ডিজিএফআই এর কাজটা কি, ফাংশনটা কি, এবং আর্মি যে সিকিউরিটি আছে তার ফাংশন কি। তিনটা আমার গোয়েন্দা সংস্থা আছে, একটা আর্মি সিকিউরিটি ইউনিট, একে বলে আমরা এএসইউ, আর একটা বলে ডিজিএফআই, দি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর একটা বলি এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। এএসইউর কাজ হলো সেনাবাহিনী প্রধানকে সহায়তা করা, তার অধীনস্থ বাহিনীর মধ্যে কেউ কোনো শৃঙ্খলা ভঙ্গ করার কাজ করতেছে কিনা। এএসইউর কাজগুলা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর সদস্যদের উপরে নির্ভরশীল, এবং তারা কি কাজ করতেছে, অধস্তন ইউনিটগুলা কি কাজ করতেছে, অর্থাৎ ডিপ কমান্ডার এন্ড ডাউনওয়ার্ডস, ডিভিশন কমান্ডার এবং ডাউনওয়ার্ডস, তারা কে কি করতেছে না করতেছে একদম সৈনিক পর্যন্ত, সেইটা দেখাশোনা করার জন্য খবরাখবর সেনাপ্রধানকে যত সময় দেওয়ার জন্য আমরা এএসইউ বানিয়েছি, আর্মি সিকিউরিটি ইউনিট। তারপরে আছে ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তাদের কাজ হলো এই তিনটা বাহিনীর মধ্যে বাহিনীর প্রধান সহ, আমি রিপিট করছি, ওই তিনটি বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এএসইউ কি কাজ করতেছে সেইগুলো দেখাশোনা করার। বাংলাদেশের কাজ করার জন্য তো ডিজিএফআই না। বাংলাদেশের জনগণ কে কি করতেছে, কারে কে বাম্বু দিচ্ছে, কে দেশ বিক্রি করতেছে, কে দেশ কিনে ফেলতেছে, এইটা দেখার দায়িত্ব তো ডিজিএফআই না রে ভাই। ডিজিএফআই দেখবে আর্ম ফোর্সেস এর প্রধানরা, জেনারেল সাহেবরা, এবং যে এএসইউ যে কাজ করতেছে সে কোনো ধরনের কাজ ফাঁকি দিচ্ছে কিনা, এবং ডিজিএফআই এর কাজ হলো সেইগুলো চেক করে দেখে ডিফেন্স মিনিস্টারকে রিপোর্ট দেওয়া। ডিফেন্স মিনিস্টারকে, নট দি প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানকে নয়। তার কাজ হলো ওই তিনটা বাহিনীর বা চারটা বাহিনী যারা আছে আমাদের, ওই সম্বন্ধে ওদের বাহিনীর ভিতরে, ইভেন তাদের এক্সটার্নাল উইং আছে একটা, সেটা হচ্ছে যে বিদেশি কোনো শক্তি যদি আমাদের বাংলাদেশের প্রতি
সশস্ত্র বাহিনীর প্রতি বা সশস্ত্র বাহিনীর খবরাখবর দরকার পড়ে সেটা করবে। এক্সটার্নাল উইং বাট নট বাংলাদেশে কাজ করার জন্য না, বাইরে কাজ করবে তারা। তার উপরে আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ন্যাশনাল সিকিউরিটি হলো রাষ্ট্রের অধীনস্থ, যারা সারা বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার, যেখানে তথ্য নেওয়া দরকার, বোঝার দরকার, সেখানে নেবে। এছাড়াও আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের অধীনে, পুলিশের আইজিপির অধীনে আরেকটি আছে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। সেই স্পেশাল ব্রাঞ্চ আইজিপি সাহেবকে রিপোর্ট দিবে, তথ্য দিবে, খবরাখবর দিবে। তার অধীনস্থ পুলিশ কর্মকর্তা, কর্মচারী, অফিসার এবং অধীনস্থরা কি কি কাজ করতেছে, কোথায় কি কাজ করতেছে এবং কোথায় কোথায় ক্রাইম হচ্ছে এবং সেই ক্রাইম গুলোতে পুলিশ কর্মকর্তারা সফল হচ্ছে কি হচ্ছে না। ক্রিমিনাল ধরার কাজও কিন্তু এসবির না, ক্রিমিনাল ধরার কাজ হলো তদন্ত কর্মকর্তার। তদন্ত কর্মকর্তা তদন্ত করে। পুলিশ কোনো ডিফেন্সিভ ফোর্স না, পুলিশ হলো প্রোঅ্যাক্টিভ ফোর্স। তারা কোনো ঘটনা ঘটার পরে আফটার মাত করবে, ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো পূর্ব থেকে অ্যাকশন নেওয়ার দায়িত্ব পুলিশের না। এটা অপরাধ করবে, তদন্ত করবে, আর এসবি হলো তার তদন্ত কর্মকর্তা ঠিক মতো কাজ করতেছে কিনা, পুলিশ অফিসাররা কাজ করতেছে কিনা, এইগুলা খবর নেওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, অনেক অসন্তুষ্ট হবেন, এই চারটা বাহিনীকে প্রচন্ড ভাবে রাজনীতিকরণ করা হয়েছে, তাদেরকে মিসইউজ করা হয়েছে বারবার বারবার বারবার। এটা শুরু হয়েছে 1975 সন থেকে। করা হয়েছে, ঠিক আছে, গত আওয়ামী লীগ গভর্নমেন্ট বন্ধ করা হয়েছে, এখনো কি তাই? এখন এর আগে তো করা হয়েছে, আওয়ামী লীগের দোষ দিয়ে না খালি, এটা 75 সনের পর থেকে শুরু করা হয়েছে। এটাকে রাজনৈতিক দল বানানোর জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, সবগুলোই অতীত, কিন্তু এখন বর্তমানে কি এগুলোর কোনো প্রয়োজনটা নাই? যে যে কাজগুলো যদি ঠিক মতো করে তাহলে তাদেরকে সেই কাজ করবে কি করবে না আমি একটা প্রেডিকশনের উপরে গিয়ে ভেঙে দিব? আমি ভেঙে দিব অবশ্যই, যদি তারা তাদের বিয়ন্ড কাজের বাইরে চলে যায়। যদি ডিজিএফআই রাজনীতিবিদের সঙ্গে কথা বলে তো অবশ্যই ভেঙে দিব। যদি ডিজিএফআই চিফ যদি কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলে তাহলে অবশ্যই ডিজিএফআই ভেঙে দিতে হবে। ডিজিএফআই রাজনীতি খবর রাখার ডিজিএফআই দায়িত্ব না, ওটা এনএসআই করবে। ডিজিএফআই দায়িত্ব কোন অবস্থাতে না কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলা, এটা জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, এটা তার দায়িত্ব না। আপনি বলছেন একজন সিভিলিয়ান পলিটিশিয়ান বলছে যে আমাদের আর্মি বাইরে ঘুরতে গিয়ে কয়েকটা আর্মস আনে, সেগুলো ঠিক মতো ডিল করতে পারে কিনা সেইটাই আমাদেরকে, এটা একটা পুরো দস্তুর সেনাবাহিনীকে, আমি ঠিক আছে ডিজিএফ এর জায়গায় আমাদের অনেক, অবশ্যই অনেক, আমরা তো অতীতে অনেক, আমরা নিজেরাই অনেক সময় ভুক্তভোগী হয়েছি, আমরাই কাজ করতে গিয়ে স্বাধীনভাবে কথা বলতে গিয়ে ভুক্ত থ্রেটের মধ্যে ছিলাম, দেখেছি ইনকোয়ারি হয়েছে, সমানে এদিক সেদিক ইনকোয়ারি হয়েছে। কিন্তু আপনি যখন টোটাল সেনাবাহিনীকে বলবেন যে এই সেনাবাহিনী আনসানে এই করে, সে কি করে না করে, বুদ্ধি শুদ্ধি নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, তাহলে আমরা সেনাবাহিনীকে তো অন্য জায়গায় দেখি। তাহলে সেনাবাহিনী কেন রাস্তা নামায় রাখছেন? সেনাবাহিনী 1 বছর ধরে কি কাজ করতেছে? সেনাবাহিনীর প্রশিক্ষণ কোথায়? গত 1 বছর তাদের প্রশিক্ষণ হয় নাই, তাদের যুদ্ধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নাই। কাজে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বলতেই পারে এটা, যে সেনাবাহিনীকে আমরা মিসইউজ করতেছি। এই সেনাবাহিনীর দায়িত্ব এটা না। আজকে আমাদের অফিসাররা ধৈর্য হারিয়ে ফেলতেছে, তাদেরকেও আমরা রাজনৈতিক কারণে ব্যবহার করতেছি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে ব্যবহার করতেছি। আমি তো তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি নাই গত 1 বছর। গত অগাস্ট মাস, জুলাই মাস থেকে নিয়ে আজকে অগাস্ট মাস পর্যন্ত প্রায় 11 মাস ধরে আমি তাদের কোনো প্রশিক্ষণ দিতে পারি নাই, তাদের রাতে ঘুমাইতে দিতে পারি নাই, তাদের স্বাভাবিক জীবনে আমি রাখতে পারি নাই। এবং উল্টা আমরা এই সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি। সরকারও ব্যবহার করতেছে, প্রশাসন ব্যবহার করতেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যবহার করতেছে। আজকে এমন পর্যায়ে আমরা গিয়েছি, অফিসারের পরিচয় হচ্ছে এখন বিএনপির অফিসার, জামাতের অফিসার, এনসিবির অফিসার। এখন এমনকি আর্মির পোস্টিং, রিক্রুটমেন্ট পর্যন্ত চলে গেছে রাজনীতিবিদদের প্রভাবে। তাহলে এই যদি হয়, তা আমি তো এনসিবি ছেলেদেরকে বলি তাদের সাহস আছে, যে এই সাহস আমার নাই, আমি ভীতু, আমি পারি না এই কথাটা বলতে। সেই কথাটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, আমি তাকে জাদুবাদ জানাই, সে দেশপ্রেমিক, সে সঠিক কথা বলেছে। তার বক্তব্যটাকে আপনারা ভুল পথে নিবেন না। জাতীয় সেনাবাহিনী জাতির প্রয়োজনে, জাতির কারণে আসতে না পারে। আজকে আপনারা যেই খেলা খেলতেছেন, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা প্রকাশ্যে আজকে 32 নম্বর যে কাজ করেছেন, আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায়,
তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে, তখন আমার এই লাঠিয়াল বাহিনী দেখি করেন যে সেনাবাহিনী 1 বছরের প্রশিক্ষণ নাই। একটা সৈনিককে বছরে 3 বার ফায়ারিং প্র্যাকটিস করতে হয়, 3 বার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয়। গত 1 বছর 1 বার ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তার মেডিকেল করাতে হয়, তার এক মেডিকেল করেছেন আপনি গত 1 বছরে? আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? এই সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলতেছেন, তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন, বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন, এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই। এবং আজকে জেনারেল হুইদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে, আজকে জেনারেল হুইদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে, বিএনপির লোকদের সঙ্গে কথা বলে। আমরা তো এরকম সেনাবাহিনী চাই না। সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী, যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না, সে কোনো রাজনীতি প্রভাবান্বিত হবে না, তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে, আমি করি সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাকে লড়বে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দিয়েন না। ডিজিএফআই হাইলি মিসইউজড একটা অর্গানাইজেশন, প্রচন্ড ভাবে তাকে মিসইউজ করেছি আমরা। দেখেন গত 2008 সনের নির্বাচনে ডিজিএফআই এর কাছে আমরা মুসলেকা দিয়ে আসছি যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো, বড় বড় দলগুলা ডিজিএফআই এর অফিসে জেনারেল মোহাম্মদ হোসেন নাম বলে দিচ্ছি, ব্রিগেডিয়ার বাড়ি নাম বলে দিচ্ছি, তারপরে মেজর জেনারেল কি একটা ছিল, এই 3টার সামনে দাসকত দিয়ে আসতে হয়েছে আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে যে 2008 সনের নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে। এইভাবে আমরা ডিজিএফআই কে মিসইউজ করেছি। আজকে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধন্যবাদ জানাই, শাবাশি জানাই যে হ্যাঁ, বাবের বেটা, বাঘের বাচ্চা, যে এই মূল সমস্যার সম্বন্ধে কথা বলতে পারছে। আজকে যদি কোনো কারণ নির্বাচন সঠিক সময় না হয়, দেশে গৃহযুদ্ধ ছাড়া কোনো পথ আছে? সেই গৃহযুদ্ধ ঠেকাবেন কেমনে? তখন আমার সশস্ত্র বাহিনী লাগবে। এই সশস্ত্র বাহিনীকে আপনি দলীয় বাহিনী বানিয়ে ফেলেছেন। আজকে সশস্ত্র বাহিনীকে আপনি দলীয় বাহিনী বানিয়ে ফেলেছেন। গত নির্বাচনের সময় 2018 সনের নির্বাচনের সময় আমরা যখন আর্মিকে টেলিফোন করেছি, তখন আমাদেরকে বলেছে স্যার আওয়ামী লীগের নেতারা মানা করছে, আমরা যেতে পারবো না। স্যার আমার ব্রিগেড কমান্ডার কথা বলেন, জিওসির কথা বলেন। জিওসি কে ফোন করলে বলে স্যার আপনারা তো বুঝেন স্যার, উই ক্যান নট গো এগেইনস্ট গভর্নমেন্ট। তখন আওয়ামী লীগ ছিল তাদের গভর্নমেন্ট। এই কথাটা আমরা জেনারেলদের কাছ থেকে শুনেছি, জেনারেল আমাদেরকে বলেছে 2018 সালে। আমরা দেখেছি না, আমরা চিনি না দেখে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলেছে আমি তাকে ধন্যবাদ জানাই, শাবাশি জানাই, আমি আশা করি আপনার এই টক এটা আপনি পুরাটা দিবেন। সেনাবাহিনী চাই আমরা, শক্তিশালী সেনাবাহিনী চাই আমরা, একটা সমস্ত মানুষের সম্মান নিয়ে একটা গর্বিত সেনাবাহিনী চাই। কিন্তু সেই বাহিনী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না। রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো, টহল দেওয়ার সেনাবাহিনীর মতো দরকার নাই। সেনাবাহিনী কোনো টহল দেয় না। অনেক ধন্যবাদ এই বিষয়ে। অনেক জি, সেনাবাহিনী টহল দেয় তখন যখন তাকে শান্তি রক্ষা বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। আমি যখন বিদেশ শান্তি রক্ষী বাহিনী পাঠাই তাকে, তার আগে আমাকে তাকে 3 মাস প্রশিক্ষণ দেই, প্রশিক্ষণ দিয়ে পাঠাই, 6 মাস থাকে, তারপর আবার চলে আসে। এক নাগারে 1 বছর কেউ থাকে না। কাজে আমার দেশেও যদি শান্তি রক্ষা বাহিনী যদি সেনাবাহিনী নিয়োজিত করতে চান, তাহলে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেন, যেই কাজে তাকে নিয়োজিত করেছেন সেই কাজে তাকে প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে তাকে নিয়োজিত করেন। না হলে আজকে সেনাবাহিনীর অধস্তন অফিসারদের মোরাল নষ্ট হয়ে যাচ্ছে, তারা কলঙ্কিত হয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে পরিচিত করা হচ্ছে।